চলুন আজ আমরা ডুব দিই ডব্লিউবি ইয়েটসের বিখ্যাত কবিতা সেপ্টেম্বর ১৯১৩ গভীরে। আমরা ফিরে যাব ১০০ বছরেরও বেশি সময় আগে, ঠিক সেই মুহূর্তে যখন একটা গোটা জাতির আত্মা যেন হারিয়ে যেতে বসেছিল। কবিতার শুরুতেই একেবারে সোজাসাপটা একটা ঘোষণা, রোমান্টিক আয়ারল্যান্ড মরে গেছে, ওলারির কবরের সঙ্গে তা শুয়ে আছে। এটা কিন্তু শুধু দুটো লাইন না, এটা একটা আর্তনাদ, একটা গভীর শোক, একটা তীব্র ক্ষোভের বিস্ফোরণ। আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল সুর। তো মনে প্রশ্ন আসতেই পারে, এই যে রোম্যান্টিক আয়ারল্যান্ডের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? আর কি এমন ঘটল যে কবি ডব্লিউবি ইয়েটসকে বলতে হলো যে ১৯১৩ সালে এই আদর্শটা চিরতরে হারিয়ে গেছে? চলুন তো এই রহস্যটা একটু ভেদ করা যায়। প্রথমেই চলুন দেখি কবি ঠিক কিভাবে একটা জাতির বলা যায় তার আত্মার মৃত্যুর ছবিটা আঁকছেন। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, এই রোম্যান্টিক আইল্যান্ড কিন্তু কোনো ভৌগোলিক জায়গা না, এটা আসলে একটা আইডিয়া, একটা আদর্শ। এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন আইরিশরা টাকা পয়সা বা নিজের স্বার্থের কথা ভাবত না। তাদের শিরায় শিরায় বইত দেশপ্রেম, সাহস আর আত্মত্যাগের আগুন। ইয়েটসের চোখে ১৯১৩ সালের আয়ারল্যান্ড যেন একটা অস্বস্তি দেশ। তিনি কি দেখছিলেন যে মানুষ শুধু ময়লা টাকার বাক্সে হাতড়ে বেড়াচ্ছে, মানে জীবনটা যেন আটকে গেছে দুটো জিনিসে, প্রার্থনা করা আর টাকা জমানো, আর কিছু নেই। জীবনের যে আসল রস, যে প্রাণশক্তি, সেটা একদম শুকিয়ে গেছে, আর তার জায়গা নিয়েছে ভয় আর নোংরার স্বার্থপরতা। এখানে দুটো আয়ারল্যান্ডের মধ্যে পার্থক্যটা দেখুন, কি পরিষ্কার। একদিকে সেই হারিয়ে যাওয়া আদর্শ, যেখানে ছিল সাহস, ত্যাগ আর আবেগ, আর অন্যদিকে আজকের দিনের বাস্তবতা, মানে ভয়, স্বার্থপরতা আর শুধুই লাভের হিসাব। কবির জন্য এই অধপতন দেখাটা যে কতটা কষ্টের ছিল তা বোঝাই যাচ্ছে। আর ঠিক এই কারণেই তিনি বারবার ফিরে আসছেন ওই একই হতাশাজনক কষ্টমাখা ঘোষণায়, রোমান্টিক আয়ারল্যান্ড মরে গেছে, ওলারির কবরের সঙ্গে তা শুয়ে আছে। এই দুটো লাইনই যেন পুরো কবিতার হার্টবিট। কিন্তু এই রোমান্টিক আয়ারল্যান্ড তো শুধু একটা শূন্য ধারণা ছিল না, এর পেছনে ছিলেন সত্যিকারের কিছু মানুষ, কিছু নায়ক। চলুন এবার তাদের কথাই শোনা যাক। আসলে তারা ছিলেন একেবারে অন্য জাতের মানুষ। তাদের আদর্শ আর ১৯১৩ সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে তফাৎটা ছিল, বলতে পারেন, আকাশ-পাতাল। যেমন ধরুন এডওয়ার্ড ফিটজেরাল্ডের কথা, একজন বিপ্লবী নেতা যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনটাও দিয়ে দিয়েছিলেন। তারপর রবার্ট এমেট, যার আত্মত্যাগ তো আয়ারল্যান্ডের ইতিহাসে একটা মিথ হয়ে আছে। আর অবশ্যই উলফ টোন, আরেকজন নির্ভীক দেশপ্রেমিক, যিনি স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করেননি। ইয়েটস এদের সাহসকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত শব্দ ব্যবহার করেছেন, ডেলিরিয়াম অব দ্য ব্রেভ, মানে সাহসীদের উন্মাদনা। ভাবুন একবার, তাদের সাহস এতটাই তীব্র ছিল, এতটাই নিঃস্বার্থ ছিল যে সাধারণ হিসাবী মানুষের চোখে ওটা ছিল এক ধরনের পাগলামি। এই বীরদের আসল বৈশিষ্ট্যটা কি ছিল জানেন? তারা শুধু বড় বড় কথা বলতেন না, তারা কাজ করতেন। দেশের জন্য ফাঁসির দড়িকেও ভয় পেতেন না, কারণ তাদের কাছে দেশপ্রেম ছিল নিজের জীবনের চেয়েও অনেক অনেক বেশি দামি। এবার আমরা কবিতার সবথেকে কষ্টকর অংশে ঢুকছি, যেখানে ইয়েটস তার নিজের প্রজন্মের দিকে, তাদের অকৃতজ্ঞতার দিকে সরাসরি আঙুল তুলছেন। কবি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তীব্র কষ্ট থেকে। বলছেন, এজন্যই কি সেই বুনোহাসেরা প্রতিটি জোয়ারে ধূসর পাখা মেলেছিল? এখানে এই বুনোহাস বা ওয়াইল্ড গিজ কারা? এরা হল সেই আইরিশ সৈন্যরা, যারা নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়েও দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। কবির প্রশ্নটা হল, তাদের এত বড় ত্যাগ, এত কষ্ট, সব কি এই লোভী প্রজন্মের জন্য? আর কবির এই কষ্টটা যেন পরের লাইনে এসে ফেটে পড়ছে। এজন্যই কি এত রক্ত ঝরল? এজন্যই কি এডওয়ার্ড ফিটজেরাল্ড প্রাণ দিলেন? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা যেন গোটা জাতির বিবেকের দরজায় একটা সজোরে ধাক্কা। তাহলে মূল প্রশ্নটা ঠিক কি? এত বীরত্ব, এত রক্তপাত, এত আত্মত্যাগ, এর সবকিছুর শেষ পরিণতি কি এটাই? এমন একটা প্রজন্ম যারা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, যাদের কাছে আদর্শ বা ত্যাগের কানাকড়িও দাম নেই। কবিতার একদম শেষে এসে এইডসের সুরটা কিন্তু বদলে যায়। এখানে আর ক্ষোভ নেই, আছে একটা গভীর শান্ত বিষণ্ণতা, আর এর মধ্যে দিয়েই তিনি তার ফাইনাল ভার্ডিক্টটা দিয়ে দেন। কবি একটা অদ্ভুত দৃশ্য কল্পনা করছেন। ভাবুন তো, যদি সেই মহান বীরেরা কোনোভাবে আজকের দুনিয়ায় ফিরে আসতেন, কি হতো তাহলে? আজকের এই নতুন আয়ারল্যান্ডে তাদের নিয়ে ঠাট্টা তামাশা করা হতো, মানুষ তাদের দেখে হাসত। তাদের দেশপ্রেমকে আজকের এই স্বার্থপর বস্তুবাদী প্রজন্ম কি বলতো জানেন? বলতো এটা একটা বোকামি, একটা পাগলামি।
হয়তো এমনও বলতো যে কোনো এক মেয়ের সোনালি চুলের প্রেমে পড়ে সব মায়ের ছেলেরা পাগল হয়ে গিয়েছিল। ভাবা যায়, দেশের জন্য জীবন দেয়াকে ওরা তুলনা করত প্রেমে ব্যর্থ হবার মতো তুচ্ছ একটা ব্যাপারের সাথে। এই যে দ্বন্দ্বটা, এটাকেই এখানে এক কথায় তুলে ধরা হয়েছে। একদিকে দেখুন অতীতের আত্মত্যাগের স্পিরিট, আর তার বিপরীতে আজকের লোভের সংস্কৃতি। একদিকে ছিল বীরদের নিঃস্বার্থ সংগ্রাম, মানে ওয়াইল্ড গিজ, আর অন্যদিকে আজকের প্রজন্মের অর্থহীন প্রার্থনা। একদিকে আদর্শের জন্য মরে যাওয়া, আর অন্যদিকে শুধু লাভের জন্য বেঁচে থাকা। আর সবশেষে কবি যেন একটা দীর্ঘশ্বাস ফেলে সবকিছু মেনে নিচ্ছেন। তিনি বলছেন, কিন্তু তাদের কথা ছাড়ো, তারা তো মরেই গেছে, তারা এখন ওলারির কবরের সঙ্গী। এ কথাগুলোর মধ্যে আর কোনো রাগ বা ক্ষোভ নেই, আছে শুধু একটা শান্ত গভীর দুঃখ, বাস্তবতাকে মেনে নেওয়ার কষ্ট। ইটসের এই কবিতা লেখা হয়েছিল ১০০ বছরেরও বেশি সময় আগে, কিন্তু এটা আমাদের সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হল, যখন একটা জাতি তার নিজের আদর্শ, নিজের আত্মাকেই ভুলে যায়, তখন তাকে এর জন্য ঠিক কী দাম দিতে হয়।